দেখুন, পুলিশ কী তদন্ত করছে সেটা তো আমার জানা নেই। বিভিন্ন গণমাধ্যমে যতটুকু দেখানো হচ্ছে আমি সেটা জানি, তার বাইরে কী আছে আমি জানি না। এখন আপনারা যেটা বলছেন যে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে শাসক দলের নেতাদের সেটিং হয়ে গেছে, এটা অসম্ভব নয় এটুকু আমার মনে হয়। কারণ তার আইনজীবী বলে জনক কাঞ্জিলাল যেভাবে বিভিন্ন টিভি চ্যানেলে তার কথা শুনেছে এবং পরবর্তীকালে তিনি যেসব কথা বলছেন সেগুলো যে বিভ্রান্ত করার জন্য সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এমনকি যে অন্যতম অভিযুক্ত তার যিনি আইনজীবী এবং তাদের নাকি সিনিয়র জুনিয়র সম্পর্ক, তিনি যেসব কথা বলেছেন সেটাতে আবার উল্টো মনে হচ্ছে যে তিনি যিনি আসামি তার সুবিধা করতে চাইছেন না তার অসুবিধা করতে চাইছেন। আর বাবা দেখুন, অন্য লোকেরা যাতে সিবিআই তদন্ত করে তার জন্য হাইকোর্টে আবেদন করেছে। তার বাবা মার যে গণমাধ্যম যেটা দেখাচ্ছে তারা সেটা চাইছেন না, এমনকি সেটা যাতে না হয় তার জন্য হাইকোর্টে তারা পার্টি হতে চাইছেন। আরজি কর তদন্তে সিবিআই যা করেছেন, মানে তার যা ফল, তা দেখে সিবিআইয়ের উপর আস্থা রাখা একটু শক্ত, এটা আমি মানছি। কিন্তু এখানকার পুলিশ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কথা শুনে চলে, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। আর এখানে যে যারা অভিযুক্ত আছেন তারা শাসক দলের হয়ে কাজ করেন এবং তাদের একজনের আমার কাছে ফেসবুকে যে ভিডিও এসছে, সে নিজেই বলছেন যে আমি প্রফেশনাল ক্রিমিনাল সঙ্গের লোকদেরকে নিয়ে, তার মানে আমরা প্রফেশনাল ক্রিমিনাল এইরকম যিনি বলছেন, এবং যার বিরুদ্ধে ডজনখানি কেসে এফআইআর হয়েছে, যিনি কলেজে ভাঙচুর করেছেন, কলেজের প্রিন্সিপাল তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে যে সে গণ্ডগোল করতে পারে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তারপরে তাকে ওই কলেজের একটা কাজ দেওয়া হয়েছে এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে তিনি সে কোনো কলেজের কাজ করেন বলে জানা যাচ্ছে না, তিনি একদিন এসে পুরো মাসে সই করে দেন এবং তিনি কলেজের অন্য সময় এসে ইউনিয়ন রুমে বসে যে কলেজে যে শাসক দলের দখলদারি যাতে থাকে এবং টাকা পয়সা যাতে ওঠে এবং সেগুলো উপরের লোকদের কাছে যায়, সেটার তিনি ব্যবস্থা করেন। এবং সঙ্গে যারা লোক আছেন তাদের একজনের বিরুদ্ধে অভিযোগ যে সে যা র্যাঙ্ক করেছিল তাতে ওই কলেজে ভর্তি হওয়ার কথা নয়, কিন্তু সে ভর্তি হয়েছে। এবং তারা গণমাধ্যম যেটা দেখাচ্ছে বলছে যে এই মেয়েটিকে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল, প্রত্যাখ্যান করলে তাকে বলাৎকার করার পরিকল্পনা করেছিল এবং সেই পরিকল্পনাটা সেদিনই হঠাৎ করে হয়েছে তা নয়, তার আগে করেছে। তো এই রকম ঘটনা যে সে প্রথম করছে তা নয়, এর আগেও আরেকজন ছাত্রী বলেছে যে তার চুলি মুঠি ধরে তুলে নিয়ে গিয়েছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। অন্য একজন ছাত্রকে সে রাস্তায় ধরে মারধর করেছে, যেখানে সে বলছে যে আমরা প্রফেশনাল ক্রিমিনাল। ও যখন বলছে যে বাঁচাও, তখন বলছে কে বাঁচাবে, তুই বাঁচতে চাস, আমরা তো প্রফেশনাল ক্রিমিনাল, বাঁচবে কী করে, এরকম কথা বলছে। তো এই রকম লোকগুলো কলেজে তারপরে চাকরি পেয়েছে, তার মানে শাসক দলের খুবই উপর মহলের সঙ্গে জানাশোনা না থাকলে এটা সম্ভব ছিল না। অতএব সেই খুবই উপর মহলের লোকেরা যাদের হয়ে তিনি টাকা তুলছেন, যাদের হয়ে তিনি কলেজের ইউনিয়নটার উপর দবদবা বজায় রাখছেন,
তারা তার সাজার ব্যবস্থা করবেন, তার অধীনে যে পুলিশ তারা তার সাজার জন্য যথাযথ প্রমাণ জোগাড় করবে এবং সেটা আদালতে পেশ করবে, সে ব্যাপারে আমার সন্দেহ আছে। এবং আদালতে পেশ করলেও আদালতে যারা পাবলিক প্রসিকিউটর এখন অধিকাংশ তারা শাসক দলের লোক। আপনি বীরভূমের উদাহরণ নেন, যখন অনুব্রত মণ্ডল জেলে ছিল তখন ওখানে যিনি সভাপতি হিসেবে কাজ করছিলেন তিনিই আবার ওখানে পাবলিক প্রসিকিউটর। তো এইরকম লোকগুলোকেই পাবলিক প্রসিকিউটর হয়। তাহলে শাসক দলের আশ্রয়ে থাকা কোনো অপরাধের বিরুদ্ধে তারা মামলার প্রতি কতটা ন্যায় বিচার করতে পারবেন সে ব্যাপারে আমার সন্দেহ আছে। এখানে সিবিআইকে দিলে আরজিকর কাণ্ড থেকে যেটা দেখা গিয়েছে যে আমার মনে হয় এখানকার শাসক দলের উপর মহলের নেতাদের সঙ্গে কেন্দ্রের শাসক দলের উপর মহলের নেতাদের কিছু একটা সমঝোতা আছে। সেই সমঝোতার ফলে সিবিআই যে খুব ভালোভাবে তদন্ত করতে পারবে এটা এখন লোকে মনে করতে পারছে না। কিন্তু এটা তো ঘটনা যে সিবিআই কেন্দ্রের শাসক দলের নেতাদের অধীনে কাজ করে, তারা রাজ্যের পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করে না। অতএব রাজ্যের পুলিশ মন্ত্রীর সঙ্গে এই অপরাধীদের যে ভালো সম্পর্ক সেটা কেন্দ্রের শাসক দলের সঙ্গে নাও থাকতে পারে। আমি খুব নিঃসন্দেহে বলতে পারছি না যে নেই, নাও থাকতে পারে। তাহলে সেখানে সিবিআইয়ের পক্ষে রাজ্য পুলিশের থেকে মানে রাজ্যের শাসক দলের প্রভাবমুক্ত হয়ে কাজ করার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা তার বাবা মা চাইছেন না। তো এর থেকে কোনো লোকের যদি মনে হয় যে শাসক দলের মানে তারাও শাসক দল করেন বলেই গণমাধ্যমে বিভিন্ন প্রচার হচ্ছে এবং মেয়েটি ওই শাসক দল করতেন বলেই যা প্রচার হচ্ছে তাতে বোঝা যাচ্ছে তাকে গার্ল সেক্রেটারি বা এরকম কোনো পদ দেওয়া হয়েছিল, তিনি সে পদ তাকে নেবেন এরকম আশা করেই অপরাধীরা দিয়েছিলেন। তো সেক্ষেত্রে এরকম হতে পারে যে অপরাধীদের পক্ষে শাসক দলের উপরের নেতাদের সঙ্গে যে ভিকটিম তার পরিবারের লোকদের সমঝোতার ফলে মামলাটা নষ্ট হয়ে যাবে, এটার সম্ভাবনা আছে। আর একটা জিনিস, এই যে আপনি বললেন যে কবে কোর্টে মুভ করবে, আবার কবে শুনানি হবে, পুলিশ কতটা কি কাজ করবে, আপনার কি মনে হচ্ছে যে এই যে যেসব ধারাগুলো দেওয়া হতে পারে বা দেওয়া হয়েছে সেগুলোর মধ্যেও কোনো রকম খুবই একটা কি সমঝোতা রয়েছে বা কিছু রকম রয়েছে, মানে যে পরিমাণে হিংস্রতা বা দেখিয়েছে তারা অপরাধীরা সেই পরিমাণ ধারা কি দেওয়া হয়েছে? দেখুন, প্রথম দিকে যে 3টে ধারা ছিল তার মধ্যে একটা তো গ্যাংরেপের ধারা ছিল, একটা রংফুল রেস্ট্রেন্ট বা কনফাইনমেন্টের ধারা ছিল, আর একটা ধারা ছিল কমন ইন্টেনশনের। তা আমার মনে হয়েছিল যে যেটা জানা যাচ্ছে তাতে কমন ইন্টেনশন ধারা নয়, এটা ক্রিমিনাল কনফিডেন্সের ধারা হলে মামলাটা বেশি শক্তিশালী হতো। কিন্তু পরবর্তীকালে যেসব ধারা যুক্ত করা হয়েছে সেসব ধারাগুলো সম্পর্কে আমি যতটুকু জানি সেগুলো নিয়ে যে প্রসিকিউশনকে কোর্টে অসুবিধে পড়তে হবে। যেমন কিডন্যাপিংয়ের ধারা দেওয়া হয়েছে। কিডন্যাপিং 2 রকম হয় আমাদের দেশের আইন অনুসারে। একটা কিডন্যাপিং আউটসাইড ইন্ডিয়া, যে ইন্ডিয়া থেকে কাউকে নিয়ে চলে গেলা হলো, এইরকম কিডন্যাপিং। আর দ্বিতীয় ধরনের কিডন্যাপিং হচ্ছে কিডন্যাপিং ফ্রম দি লফুল কাস্টোডি। তো মেয়েটি তো কলেজে কাজের জন্য এসেছিলেন, তখন তাকে নিয়ে আসা হয়নি। তাকে যেটা করা হয়েছে সে বেরিয়ে যেতে চেয়েছিল, সেটা দরজা আটকানো হচ্ছে। রংপুর রেস্টুরেন্ট এটা, বা সেখানে তাকে যে ইউনিয়ন রুমে বা পরবর্তীকালে গার্ড রুমে ঢুকে দরজা টরজা লাগানো হচ্ছে, সেটা রংপুর কনফাইনমেন্ট। কিডন্যাপিং কোথা থেকে আসছে? আমার যতদূর মনে পড়ছে বিভিন্ন গণমাধ্যমে যেটা দেখেছি, সেখানে একটা ভয়েউরিজম বলে একটা অপরাধ আছে। সেটা হচ্ছে যে ধরুন যে কোনো মহিলা তার সম্মতিতে
তার স্বামীর সঙ্গে অন্য কোনো পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক করছে, সেটার যদি কেউ ছবি তোলে, বা সে স্নান করতে ঢুকেছে তার যদি লুকিয়ে ছবি তোলে, বা সে বাথরুমে গিয়েছে সে ইউরিন পাস করতে বা স্টুল পাস করতে, তখন লুকিয়ে যদি তার ছবি তোলে, সেগুলোর জন্য এই সেকশনটা আসে। কিন্তু এখানে তো এসব কিছু নেই, মেয়েটি সম্মতিতে কিছু হচ্ছে না, যা হচ্ছে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে মলেস্ট করা, আপনি বলতে পারেন আউটরেজিং মডেস্টি, তাকে রেপ করা হচ্ছে। তো এখানে ওই ধারাটা কী করে আসবে আমি বুঝতে পারিনি। তো এইরকম পরবর্তীকালে যে ধারাগুলো যুক্ত করা হয়েছে, যেমন আমার যতদূর মনে পড়ছে একটা গ্রিভাস হার্টের সেকশন দেওয়া হয়েছে, কিন্তু আইনে গ্রিভাস হার্টের সংজ্ঞা দেওয়া আছে যে কোন অবস্থায় এটা গ্রিভাস হার্ট বলা যাবে। সেই গ্রিভাস হার্টের সংজ্ঞা আছে যে ধরুন যে কোনো একটা যদি অঙ্গহানি হয়, যে আপনার একটা হাত নষ্ট হয়ে গেল, কি একটা চোখ নষ্ট হয়ে গেল, আপনার দাঁত নষ্ট হয়ে গেল, বা এমন আপনি আঘাত পেলেন যে খুব সম্ভবত 15 দিন আছে, 15 দিন আপনি কাজ করার মতো অবস্থায় থাকলেন না, বা 15 দিন আপনাকে হাসপাতালে ভর্তি থাকতে হলো। তো এই যে গ্রিভাস হার্ট দেওয়া হয়েছে, তার কোনো চোখ নষ্ট হয়েছে বা হাত বা পা বা এরকম কিছু যে নষ্ট হয়ে গিয়েছে, এরকম আমি গণমাধ্যমে দেখিনি, বা এরকম কোনো বর্ণনা আছে কি না যে 15 দিন তার কোনো রকম তার নিজের যে কাজ সেগুলো করার তার অবস্থা নেই, বা তাকে 15 দিন হসপিটালাইজ থাকতে হয়েছে। তো সেইটা যদি না দেখাতে পারে তাহলে কিন্তু আমি যেটা বলছি যে প্রশ্ন উঠবে। পরবর্তীকালে যে সেকশনগুলো যোগ করা হয়েছে সেগুলোর ব্যাপারে আমার বুঝতে অসুবিধা আছে যে কী করে যোগ হয়েছে। একটা দাবি তোলা হচ্ছে যে সর্বোচ্চ সাজা মানে ফাঁসির সাজা চাই দোষীদের। আপনি যে ধারাগুলোর কথা বললেন বা যেগুলো আপনার অবগত হয়েছে, সেই কোনো ধারাতে কি ফাঁসির সাজা হতে পারে? দেখুন, আমি অন্য যখন টিভি চ্যানেলে ছিলাম তখন তৃণমূলের যে মুখপাত্র, আমি নামটা ইচ্ছে করেই করছি না, মানে তার নাম করতে আমার ইচ্ছে করে না, তিনি বলছিলেন যে ফাঁসির সাজা চাই। তিনি বলছেন যে পিঠের চামড়া তুলে দেওয়া হোক। আমি বলি পিঠের চামড়া কোনো আসামির তোলা যায় না। সে মার্ডার কেসের যদি আসামি হয়, রেপ কেসের আসামি হয়, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে কোর্টে তার সেটা প্রমাণ করে তাকে সাজা দেওয়া যায়, কিন্তু আইনত কারো পিঠের চামড়া তোলা যায় না। 1 নম্বর গেল। দ্বিতীয়ত, প্রথমে যে 3টে সেকশন ছিল বলছি, গ্যাংরেপের সাজা কি? গ্যাংরেপের সাজা হচ্ছে অন্তত পক্ষে কনভিকশন হলে 20 বছর জেল হতে হবে, কিন্তু সেই জেলটা যাবজ্জীবন, মানে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত হতে পারে, সেখানে মৃত্যুদণ্ডের কোনো কথা বলাই নেই। রেপের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কথা কখন আছে? যদি এই বলাৎকারের ফলে তার মৃত্যু হয়, অথবা সে ইংরেজিতে যে কথাটা আছে ভেজিটেটিভ স্টেটে চলে যায়, মানে সে আর মানুষের মতো নেই, সে একদম শাকসবজির মতো হয়ে গিয়েছে, সে, আপনি বুঝতে পারছেন, সেটা সেই ধারাতে বলা আছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। কিন্তু এখানে যে ধারাগুলো দেওয়া আছে তার কোনোটাই মৃত্যুদণ্ড দেওয়া যাবে সেটা আমি দেখিনি। এখন যারা চাইছেন তারা স্বাভাবিকভাবে আইন হয় জানেন না, আর যদি জানেন তাহলে জানার পরও জেনে বুঝে বেঠিক কথাবার্তা বলছেন, সে ব্যাপারে কোনো রকম বেশি কথা না বলাই ভালো বলে আমার মনে হয়। পরে কি কোনোভাবে এই অভিযুক্তরা জামিন পেয়ে যেতে পারে? যেহেতু কেন? সঙ্গে যোগ রয়েছে। না, দেখুন, স্বাভাবিকভাবে আমাদের দেশের যে আইন, এখানে 2টো আইনের কথা আপনার মনে রাখতে হবে। যে এটা যেহেতু রেপের কেস, আমাদের আইনে বলা আছে যে এটা 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে, পুলিশকে চার্জশিট দিতে হবে। না দিতে পারলে বিশেষ কারণ থাকলে সেটা কোর্টকে সন্তুষ্ট করতে হবে, সেটা সম্ভাবনা খুব কম। এবং এক্ষেত্রে যত তাড়াতাড়ি যে গ্রেপ্তার হয়ে গিয়েছে বা সাক্ষী প্রমাণ পাওয়া যাচ্ছে, তাতে আমার মনে হয় না যে অন্য কোনো কারণ দেখাতে পারবে। একটা গেল। দ্বিতীয় কারণ, কোনো আসামিকে আপনি
সাধারণভাবে 7 বছর বা এরকম, কম জেল হলে 60 দিন, আর এই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এরকম আসামি হলে 90 দিন আপনি ম্যাক্সিমাম কাস্টডিতে রাখতে পারবেন। তারপরে আইনে কিন্তু বলা নেই যে ম্যাজিস্ট্রেট তাকে আর কাস্টডিতে রাখতে পারবেন, যদি না ততক্ষণে চার্জশিট দিয়ে কপি সার্ভ করে তাদের বিচার শুরু করে দেওয়া যায়। যদি বিচার শুরু করে দেওয়া যায় তাহলে তখন তারা বিচারের জন্য আছে। যে কেস তদন্ত করা হবে সেটা যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে না হয় তাহলে সে জামিন পেয়ে যাবেন, সেটা ম্যাজিস্ট্রেটের কোনো কিছু করার নেই। আইনে তার ক্ষমতা দেয়নি যে তার বেশি তিনি তাকে কাস্টডিতে দেবেন। পুরোটাই পুলিশের উপর নির্ভর করছে। পুলিশের উপর পুরোটা নির্ভর করছে আমি বলবো না, পুলিশের উপর নির্ভর করছে যে তারা সততার সঙ্গে নিরপেক্ষভাবে তার বিরুদ্ধে যে প্রমাণগুলো আছে সেগুলো সঠিকভাবে জোগাড় করেছে কিনা। যেমন ধরো এটা রেপ কেস, অন্য যে প্রমাণ পাওয়া যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের আইনে বলা আছে যে এই যে ভিকটিম তাকে 24 ঘন্টার মধ্যে তার ডাক্তারি পরীক্ষা করতে হবে, সেখানে তার শরীর থেকে স্যাম্পল নিতে হবে। কেন 24 ঘন্টা বলেছে কেন? তার তো কোনো কারণ আছে। যে ধরুন নির্দিষ্ট কেসে মেয়েটিকে বলা হচ্ছে যে তাকে রেপ করা হয়েছে, তো রেপ করা হলে যে এই মেয়েটির যে গোপনাঙ্গ সেখান থেকে যিনি রেপ করেছেন তার সিমেন স্পার্মও পাওয়া যেতে পারে, নাহলে সিমেন্ট পাওয়া যাবে। তাহলে সেই যদি সোয়াবটা কালেক্ট করা হয় এবং সেগুলো কালেক্ট করে একটা নির্দিষ্ট টেম্পারেচারে সেটা প্রিজার্ভ করতে হয় ল্যাবরেটরিতে পরীক্ষা পাঠানোর আগে, সেটা যদি করা হয়ে থাকে, যদি অন্য টেম্পারেচারে রাখা হয় তাহলে ওটা নষ্ট হতে পারে। একটা উদাহরণ দিচ্ছি। তো সেটাতে যদি প্রমাণ হয় ডিএনএ ম্যাচিংয়ে যে এই যে স্পার্ম বা সিমেন্ট পাওয়া গিয়েছে সেটা ওই ভিকটিমের, তাহলে রেপের একদম 100% প্রমাণ। তো সেগুলো ঠিকভাবে করা হয়েছে কিনা আমি জানি না। ধরুন যে এর আগে আরজিকর কাণ্ডে আপনারা দেখেছেন যে মেয়েটির যে চুল যেখান থেকে সংগ্রহ করা হয়েছে সেখানে কিছু শর্ট চুল ছিল, সেটা পরবর্তীকালে ল্যাবরেটরি পরীক্ষা দেখা গিয়েছিল যে এটা ওই সঞ্জয়ের চুল। সঞ্জয় কিন্তু কোর্টে একটা অ্যালিবাই নিয়েছিল যে ওখান থেকে আমার চুল নেওয়া হয়, পরে পুলিশ যখন আমাকে অ্যারেস্ট করেছিল তখন আমার চুল ছড়ে নিয়েছিল, নিয়ে পাঠিয়েছিল। কোর্টের বিচারক যে কারণ দেখিয়েছিলেন সেখানে তিনি বলছিলেন যে তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল সেটা ওই যখন এভিডেন্সটা কালেক্ট করা হয়েছিল তার পরে, অতএব সেটা কালেক্ট করার তার চুল তার থেকে ছিঁড়ে নিয়ে ওখানে দেওয়ার সম্ভাবনা নেই। কিন্তু জজ সাহেব এটা ওখানে আলোচনা করেননি বা দেখাননি যে তাকে অ্যারেস্ট করার পর কিন্তু এই যে চুলটা কালেক্ট করা হয়েছিল সেটা পরীক্ষার জন্য পাঠিয়েছিল, অতএব পুলিশের কাছে সুযোগ ছিল যে এই চুল সেখানে গুঁজে দেওয়া। এইটা যদি তার আইনজীবীরা ভালোভাবে কোর্টকে বোঝাতে পারতো, আমার তো ও কেসে মনে হয়েছিল যে সঞ্জয়ের যে আইনজীবী ছিল তারাও চাইছিলেন যে সঞ্জয়ের সাজা হোক, না হলে কোর্টে মামলাটা ঠিকভাবে করলে সঞ্জয়ের সাজা কিন্তু হতে পারত না। তো এখানে সেই রকম যে মেয়েটার গোপনাঙ্গে হোক বা শরীরে হোক সেই ছেলেটির কোনো চুল বা অন্য কোনো শরীরের অংশ পাওয়া গিয়েছে কিনা, পেলে সেটা ঠিকভাবে সংগ্রহ করা হয়েছে কিনা, তো সেগুলো খুব কঠিন। আবার যখন আসামিদের ধরা হলো, দেখুন এখানে এটাও একটা কনক্লুসিভ প্রুভ হতে হবে। মেয়েটির ব্লিডিং হয়েছে বিভিন্ন চ্যানেলে যেটা দেখাচ্ছে, এবং মেয়েটির শরীরের যে রস সেগুলো ছেলেটির গোপনাঙ্গে আসার কথা। স্নান করে ফেললে সে পাওয়ার সম্ভাবনা কম, কিন্তু স্ট্রাকচারটা এরকম যে তারপরেও
ওই চামড়ার নিচে যে খাঁজ আছে সেখানে কিন্তু 2-1 দিন পরেও সেগুলো পাওয়া যেতে পারে। সেগুলো তাদের ডাক্তারি পরীক্ষার সময় সেগুলো পাওয়া গেছে কিনা, দেখা হয়েছে কিনা, বা সেগুলো পাওয়া গেলে সংগ্রহ করা হয়েছে কিনা। আমি বলছি এই জন্যে, যদি এই ছেলেটির গোপনাঙ্গ থেকে এই মেয়েটির রক্ত বা তার বডি ফ্লুইডের কিছু পাওয়া যায়, বা চুল পাওয়া যায়, এরকম কিছু পাওয়া যায়, এবং সেটা ডিএনএ ম্যাচিং করে, তাহলে কিন্তু 100% প্রমাণ হয়ে যায়। তো এইগুলো করা হয়েছে কিনা আমি জানি না। বিভিন্ন গণমাধ্যম দেখাচ্ছে যে তাকে ওখানে আটকানো হয়েছিল বা তাকে ঘরে নিয়ে গিয়েছিলো, সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, এইগুলোই আমরা জানি। তো এইগুলো ঠিকমতো প্রথমত করা হচ্ছে কিনা, আর তারপরে এফএসএল ল্যাবে ঠিকমতো পরীক্ষা হচ্ছে কিনা, ঠিক মত পাওয়া যাচ্ছে কিনা, তারপরে যারা পাবলিক প্রসিকিউটর আছে তারা এগুলো জজ সাহেবের সামনে তুলে ধরছেন কিনা, তারপরে নির্ভর করবে এদের সাজা হবে কিনা। অন্তত 20 বছর সাজা বা যাবজ্জীবন সাজা, সেটা তো তাকে দোষী সাব্যস্ত করা যাওয়ার পর, কিন্তু তার দোষী হওয়ার ব্যাপারে যদি সামান্যতম সন্দেহ থাকে তাহলে তো তাকে সাজা দেওয়া যাবে না। কারণ আমাদের আইনে খুব পরিষ্কার বলা হয়েছে যে কোনো একটা লোক যে দোষী সেটা বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে। তো সেটা যদি বলতে হয় তাহলে পুলিশ কী কী পেয়েছে, কী কী পরীক্ষা ফল হয়েছে, প্রসিকিউটরদের কী কী দিয়েছেন, প্রসিকিউটররা কী কী বলছেন, সেগুলো সব জানতে হবে। গোটা বিষয়ের গোটা ঘটনার পরে মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীও বটে, তার কোনো বিবৃতি নেই কেন? মানে পুলিশ কি তদন্ত করছে বা পুলিশের তদন্তের উপর আশ্বাস রাখুন, এরকম কোনো কথা মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়া যায়নি। কিন্তু হাঁসখালি বা অতীতে পার্ক স্ট্রিটের ঘটনার পরে একাধিক মন্তব্য তাকে করতে দেখা গেছে। এক্ষেত্রে কেন তিনি কথা বললেন না? পার্ক স্ট্রিটের ঘটনায় তার মুখ পড়েছে, যে হাঁসখালির ঘটনায় যেখানে উনি বলেছিলেন যে এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন বা লাভ অ্যাফেয়ার বললেন, মুখে একদম চুনকালি পড়েছিল। তো উনি কথা বলতে গেলে উনার ক্ষতি অনেক বেশি হয়। তাতে একটা লাভ হয়, লোকেরা এটা নিয়ে আলোচনা করেন, তাতে উনার যা হওয়ার হয় সেটা বুঝছেন। তো এইটা হয়তো উনার কোনো শুভানার্থেই ওনাকে বুঝিয়েছেন যে এটা নিয়ে তুমি কথা বলতে যেও না, বললে তোমার আরও অসুবিধা হবে। আমি অন্য লোকের কথা বলছি না, তাদের দলের একজন এমপি একটা কথা বলেছিলেন যে আপনারা তো বলছেন জিরো টলারেন্স, এই শাসক দলের যারা মুখপাত্র আছে সবসময় বলে জিরো টলারেন্স, জিরো টলারেন্স। উনি কিন্তু রাইটলি প্রশ্ন করেছেন যে জিরো টলারেন্স সেটা ঘটনা ঘটার আগে না পরে? দুটোর একটাও যদি থাকতো, আপনি ধরুন ঘটনা ঘটার আগে যদি থাকতো, তাহলে এই মনোজিৎ কি ওই কলেজে চাকরি পেত না? এর আগে অন্য ছাত্রীদের সঙ্গে এরকম করার পর, অন্য ছাত্রদের এরকম করার পর, কলেজ ভাঙচুর করার পর, মানে অস্ত্র নিয়ে ধরা পড়ার পর তিনি এতদিনেও বাইরে থাকতেন, জেলের বাইরে থাকতেন। কিন্তু জেলে থাকতেন যদি আগে জিরো টলারেন্স হতো, পরেও যদি জিরো টলারেন্স হতো, তাহলে একই প্রশ্ন আসে যে তাহলে ওই ঘটনাগুলো হওয়ার পর জিরো টলারেন্স হলে তিনি বাইরে আছেন কী করে? অতএব জিরো টলারেন্স কোথাও নেই, মানে 10% টলারেন্স আছে অপরাধীদের। এবং অপরাধীরা প্রতিটা কলেজকে, আপনি আরজি কর আর এই সাউথ ক্যালিফোর্নিয়া ল কলেজে ঘটনা ঘটেছে বলে আপনারা জানতে পারছেন, প্রতিটা কলেজে আর এরকম কোনো মনোজিৎ আছে, এবং তারা শাসক দলের দখল কায়েম রাখার জন্য অপরাধ করে যাচ্ছেন, টাকা তুলছেন, ভর্তি থেকে বেআইনিভাবে ভর্তি করার জন্য টাকা তুলছেন, সেখানে কোনো অনুষ্ঠান হলে সেভাবে টাকা তুলছেন, এবং কলেজের কোনো নির্মাণ, এই যে কলেজের নতুন বিল্ডিং হয়েছে তো অন্য জায়গায় ছিল, কত কোটি টাকা এসেছে এবং তার মধ্যে কত কোটি টাকা এরকমভাবে তুলেছে। আপনি খোঁজ নিন, তাহলে বুঝতে পারবেন যে এদেরকে কেন এদের পক্ষে মুখে জিরো টলারেন্স বললেও 100% টলারেন্স এদের পক্ষে দেখাচ্ছে। তো এইটা তো মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর পক্ষে ব্যাখ্যা করা কোনো মতে সম্ভব হবে না, সেই জন্য কথা বলছেন না।